আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি আহসানুল ইসলাম টিটু। আর আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন সাবেক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব আমার ডানে। তার পাশে আছেন আমাদের এমডি এবং সিইও এশিয়ান টাইগার পার্টনার্স অ্যাসেস লিমিটেডের ইমরান হাসান, এবং আমার বাম দিকে উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রভাষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমরা আজকে আসলে বিশেষ একটি বিষয় নিয়ে কারেন্ট কন্টেম্পোরারি একটা টপিকস, এবং এই জিনিসটা অনেক দিন ধরে আলোচনায় ছিল যে বুক বিল্ডিং প্রসেস নিয়ে 2010-এর পরে বুক বিল্ডিং প্রসেসটা নিয়ে অনেক রকম প্রশ্ন এসেছিল, এবং তারপরের থেকে বুক বিল্ডিং প্রসেসটা বন্ধ ছিল। এবং তারপরে এই আইনটাকে সংশোধনের মাধ্যমে নতুন করে এই আইনটা আবার করা হয়েছে 2015-তে, এবং এই নতুন আইনের প্রেক্ষাপটে আমরা টেকনোলজি নেটওয়ার্ক মানে যে ইস্যুটা লাস্ট যেটা বিডিং হলো, সেই বিডিংয়ের পরে আমরা আসলে এই আলোচনাটা করতে চাচ্ছি যে আগের আইনে কি ছিল এবং বর্তমান আইনে আসার পরে যে বিডিং প্রসেসটা হলো। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন আলোচনা এসেছে যে প্রাইসটা যে পর্যায়ে যৌক্তিক পর্যায়ে থাকা উচিত ছিল সেটা নাই। এ বিষয়টাই নিয়ে আজকে আমরা সবাই আলোচনা করব, এবং আলোচনার শুরুতেই আমি যেহেতু এই বিডিং প্রসেসের প্র্যাকটিশিয়ানের হিসাবে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের সিও মহোদয় উনি কাজ করেছেন, ওনাকে দিয়ে একটু শুরু করব যে আসলে আগের আইনে কি ছিল এবং বর্তমান আইনে কি পার্থক্য হলো, এবং এই যে বিডিং প্রসেসটা হলো সেটা সম্পর্কে যদি আপনি আগে আলোচনাটা শুরু করেন। ধন্যবাদ টিটু ভাই। আগের আমরা যেটা দেখেছি যে প্রথমে কোম্পানিটা যখন কোনো তার ক্যাপিটাল রেজ করতে যেত বুক বিল্ডিং প্রসেসের মাধ্যমে, ইস্যুয়ার কোম্পানি সে একটা ইন্ডিকেটিভ প্রাইস সেট করে দিত। লাইক সে আমি 50 টাকা প্রাইস মনে করছি বেসড অন দ্য পি রেশিও এবং প্রাইস টু এনএভি রেশিও প্লাস আদার ভ্যালুয়েশন মেথডের উপর বেস করে। সো 50 টাকা আমার মনে হয় এটা রাইট জাস্টিফাইড প্রাইস। এটা সেট করার পরে অ্যাটলিস্ট 20টা এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদেরকে অ্যাপ্রুভ করতে হতো সেই প্রাইসটা, অথবা হায়ার প্রাইসে তারা বিড করতে রাজি, সেটা তাদেরকে লিখিতভাবে জানাতে হতো। এটা তারা অ্যাপ্রুভ করার পর যদি 20টার মতো ক্যাটাগরি ওয়াইজও ছিল, যেমন অ্যাটলিস্ট 3টা মার্চেন্ট ব্যাংক, 3টা ব্যাংক থাকতে হবে এইভাবে। সো এটা যদি ঠিক হতো তখন ইন্ডিকেটিভ প্রাইসটা অ্যাপ্রুভ হয়ে যেত। এমন যদি হতো যে না 20টা বিড তারা পাচ্ছে না, তখন ইন্ডিকেটিভ প্রাইসটা আবার রিভাইজ করে নিচে নামে আনা লাগতো। যদি অ্যাপ্রুভ হয়ে যেত দেন তারা ফাইনাল বিডিংয়ে অ্যাটেন্ড করতো ইআইআই যারা, এবং ফাইনাল বিডিংয়ের যেটা নিয়ম ছিল যে ইন্ডিকেটিভ প্রাইস যেটা হলো সে আমাদের এক্সাম্পলে 50 টাকা, সেখান থেকে 20% প্লাস মাইনাসে বিড করা যাবে, অর্থাৎ 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিড করা পসিবল হবে। তারপর যদি 60 টাকাতে ধরলাম যে বা 55 টাকাতে আমি দেখলাম যে বিড হয়ে এটা ফিল আপ হয়ে যাচ্ছে, তারা যে পরিমাণ শেয়ার ইস্যু করতে চাচ্ছে, দেন 55 টাকাটাতেই ফাইনালি এটা মানে ফাইনাল প্রাইসটা হতো আর কি। এখন যে নতুন রুলটা, এখানে ইস্যুয়ার কোম্পানির কোনো প্রাইসিংয়ের এখানে কিছু থাকছে না। ইস্যুয়ার কোম্পানি কোনো ইন্ডিকেটিভ প্রাইস সে সেট করে দিচ্ছে না, জাস্ট সে বলবে যে আমি 50 crore টাকা রেজ করতে যাচ্ছি, 50 crore টাকা রেজ করতে চাচ্ছি। এখন যারা ইআইআই তারা তাদের মতো করে বিড করবে, বিডটা শুরু হবে 11 টাকা থেকে, যেহেতু ফিক্সড প্রাইস মেথড 10 টাকা এবং বুক বিল্ডিংয়ে আসে একটা প্রিমিয়াম পাওয়ার জন্য, সেখানে মিনিমাম প্রাইসটা হচ্ছে 11 টাকা এবং আপওয়ার্ডে কোনো লিমিট নাই। সো ধরলাম যে প্রথম যে বিডার সে তখন বিড করলো যে আমি 20 কোটি টাকা শেয়ার নেব অ্যাট 50 টাকা করে। পরের জন বললো আমি আরও 20 কোটি টাকা, সেও বললাম 20 কোটি টাকা শেয়ার নেব বাট 40 টাকা করে। নাম্বার অফ শেয়ারটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই দুজন যদি এখন এর পরের জন বললো যে আমি 10 কোটি টাকা শেয়ার নেব 30 টাকা করে, তারপরে সোফ এরকম করে নিচে পর্যন্ত ধরলাম যে বিড করেছে। তো আমি যদি এই এক্সাম্পলটাতে দেখি, 20 কোটি টাকার শেয়ার যে নিতে যাচ্ছে প্রথম জন সে 50 করে, পরের জন 40 টাকা করে 20 কোটি, তারপরের জন 10 কোটি টাকা শেয়ার নিতে যাচ্ছে, সে নিতে যাচ্ছে 30 করে। তো এই তিনজনকে যদি আমি বলি যে 30 করে আমি শেয়ারটা দিয়ে দিব, তাহলে আমার 50 crore টাকা কিন্তু উঠে যাচ্ছে। সো হাইয়েস্ট রেট এখানে 30 টাকাতে, এটা এর নিচেও যে রেটগুলো আছে তারা তো অবশ্যই মানে সেখান থেকে তো অবশ্যই উঠবে, বাট হাইয়েস্ট দেখা যাচ্ছে 30 টাকা করে হলে আমার ফুল 50 crore টাকা রেজ হয়ে যাচ্ছে। অথবা কিন্তু যদি 32 টাকাও হয়, তাহলে যে 30 বিট করেছে সে তো আর এখানে অ্যাটেন্ড করবে না, সেখানে আমার 50 crore কিন্তু রেজ হচ্ছে না, রেজ হচ্ছে 40 crore মাত্র। সো সেটা হবে না। হাইয়েস্ট যেই প্রাইসটাতে পুরা যে ক্যাপিটালটা তারা রেজ করতে যাচ্ছে এটা এক্সজশন হয়ে যাবে বা উঠে যাবে, সেটাই হবে ইন্ডিকেটিভ প্রাইস। সো যদি এটা এখন ইন্ডিকেটিভ প্রাইসটা হয়, এরপর ইন্ডিকেটিভ প্রাইসটা সেট হলো, সেট হওয়ার পরে দেন ফাইনাল বিডিংয়ে মানে এই প্রাইসেই সবাইকে ইআইতে পার্টিসিপেট করতে হবে, এবং আইপিওতে এটা থেকে 10% ডিসকাউন্টে
সাধারণ বিনিয়োগকারীদের জন্য তারা 10% ডিসকাউন্টে, অর্থাৎ এই ক্ষেত্রে 30 থেকে 10% ডিসকাউন্ট 27 টাকাতে তারা আইপিওতে পার্টিসিপেট করতে পারবে। তো এইটা হচ্ছে মেইন ডিফারেন্স। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর করে। লক ইন পিরিয়ডটা কতদিন থাকবে? লক ইন পিরিয়ডটা থাকবে হচ্ছে 50% প্রথম থেকেই লক ইন থাকবে যেদিন লিস্টিং, আর 25% লক ইন হবে প্রসপেক্টাস যেদিন অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাপ্রুভ না পাবলিশ হয়েছে তখন থেকে 3 মান্থ, আর রেস্ট 25% হচ্ছে 6 মান্থ ফ্রম দ্য প্রসপেক্টাস পাবলিকেশন। সো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় প্রসপেক্টাসটা পাবলিশ হয় লিস্টিং হওয়ার 3 মাস আগেই হয়ে যায়। সো লিস্টিং এর ফার্স্ট ডেতে দেখা যায় 75% লক ইন ফ্রি থাকে মোস্ট অফ দ্য কেসে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে আসবো। এই যে পরিবর্তনটা আমরা শুনলাম একাডেমিক দৃষ্টিতে, আপনি জানি যে আপনারা ক্যাপিটাল মার্কেটের উপরে লেখালেখি করেন, পড়াশোনা করেন, এই অকশনটাকে, এই পরিবর্তনটাকে, সেই সাথে আমি বলবো যে আমরা টেকনোলজিকে যদি কনসিডারেশনে নিয়ে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি বলবো যে বুক বিল্ডিং মেথডের এটার চালু করা হয়েছিল যাতে একটা আইপিওর ফেয়ার প্রাইস ডিসকভারিং প্রসেসে একটা গুণগত পরিবর্তন সাধন করা যায়। কারণ আমরা ফিক্সড প্রাইসিং মেথডে দেখেছিলাম যে অনেক ভালো কোম্পানির ম্যানেজমেন্টকে এনকারেজ করা যাচ্ছিল না, কারণ তারা তাদের আইপিও অফার প্রাইসটাকে অনেক সময় আন্ডারস্টেটেড মনে করত। তো আমরা জানি যে একটা কোম্পানির শেয়ারের অফার প্রাইস নির্ধারিত হওয়া উচিত ইন টার্মস অফ দ্যার ফান্ডামেন্টালস, ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অ্যান্ড কর্পোরেট ম্যানেজমেন্টের যে পরিকল্পনা আছে, মানে এই কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ, অর্থায়ন এবং সার্বিক ব্যবসায়িক কার্যক্রমে, সেগুলোর ভিত্তিতেই হওয়া উচিত ছিল। তো বুক বিল্ডিং মেথড এটা সাধারণ বিনিয়োগকারী এবং মার্কেট সংশ্লিষ্ট সবাই কিন্তু পারসিভ করেছিল যে এটা একটা ইনোভেশন ইন দি প্রাইস ডিসকভারি প্রসেস। তো সেখানে 2010-এর আগে এই বুক বিল্ডিং মেথডের কিছু অ্যাপ্লিকেশন হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে সেখানে কিছু বিচ্যুতি হয়েছিল, মানে অনেকগুলো স্টকের ওভার প্রাইসিং হয়েছিল এবং পরবর্তীতে সেটা মার্কেটে তাদের সেই প্রাইস সাস্টেন করতে পারে। অবশ্যই এটার সাথে যে আমি অ্যাপ্রুভাল প্রসেসকে দায়ী করবো তা না, কারণ 2010-এর পরে মার্কেটেরও একটা বড় ধরনের কারেকশন হয়েছিল এবং সেখানে ভালো মন্দ অনেক স্টকেরই ব্যাপক প্রাইস এরোশন হয়েছিল। তো আমি আপনার প্রশ্নে আসতে চাই যে বিষয়টির অবতারণা হয়েছে যে নতুন পদ্ধতিতে ইন্ডিকেটিভ প্রাইস সেটিংয়ে আপনার এখন ইস্যুয়ার সে তার ক্যাপিটাল নিডসের কথা বলবে যে আমার 50 কোটি টাকা লাগবে, এবং সেখানে শুধু সাকসেসফুল বিডার্স ইন দ্য সেন্স যে হাইয়েস্ট রেট 50 টাকা, 40 টাকা, 30 টাকাতে যদি 50 কোটি ক্যাপিটাল রেজিংয়ের লিমিটটা সে রিচ করে, তখনই কিন্তু ওই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমার একটা মানে বেসড অন দিস ভেরি প্রিসাইজ ইনফরমেশন আমার মধ্যে একটা মানে শঙ্কার সৃষ্টি হয়েছে। সেটা হলো যে এই বিডিংটা যদি কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয় তাহলে এই প্রাইসটা হয়তো ওভারস্টেট হতে পারে। আবার যদি বড় কোম্পানি হয় যারা বড় ক্যাপিটাল রেজ করতে চায়, সেক্ষেত্রে এটা আন্ডারস্টেটেড হতে পারে। স্মল ক্যাপ হলে ইট মে বি there is a risk of overstatement. আর লার্জ ক্যাপ হলে there will be a risk of understatement, কারণ কাট অফ রেটটা সেট হয়ে যাচ্ছে ওয়ান্স there are sufficient demands for the shares, এবং এই যে 50 কোটি বা 100 কোটি টাকার লিমিট যেটা আছে, যখন এটা ফুলফিলড হয়ে যাবে তখনই কিন্তু এই ইন্ডিকেটিভ প্রাইসের ডিটারমিনেশনটা হয়ে যাচ্ছে। এটাকে আরও ইনক্লুসিভ কিভাবে করা যায়, এটাকে আরও ব্রড বেস কীভাবে করা যায়, এইটা নিয়ে বোধহয় একটু মানে চিন্তা করার অবকাশ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। আমরা এখন আসবো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিক সাহেব, আপনার কাছে। এই বিডিং প্রসেসটা শেষ হওয়ার পরপরই কিছু বলা চলে যে অভিযোগ এসেছে। আমি একটু যদি সামারি আপনাকে করিয়ে বলার জন্য, টোটাল 272 জন বিডার এখানে অংশগ্রহণ করেছে এবং আপনাকে আমি এটাও বলতে চাই যে এরা সবাই এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টার, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে টোটাল বিড দাঁড়িয়েছে 693 কোটি টাকা, 693.73 ক্রোড় টাকা।
এবং টোটাল ফান্ড রেজ টু বি রেজড হলো 56,25,00,000 টাকা। সো এর মধ্যে যদি আমরা বিডিংয়ের একটু ডিটেলসে যাই, যে জন্য অভিযোগটা উঠেছে সেটা হলো দেখা গেছে যে প্রায় 95টা বিড হয়েছে 15 টাকা 20 পয়সা দরে, প্রায় 225 কোটি টাকা এই দামে বিড হয়েছে। 24টা বিড হয়েছে 70 কোটি টাকার মতো 35 টাকা দরে, কিন্তু কাট অফ প্রাইস দাঁড়িয়েছে 39 টাকায়। এবং এই যে বিষয়টা, এবং দুটো জিনিস আমি আপনাকে মেনশন করতে চাই, সেখানে একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টর শুধুমাত্র 100টি শেয়ারের জন্য সর্বোচ্চ দর 41 টাকায় বিড করেছেন এবং 40 টাকা দরে বিড করেছেন আরেকজন ইনভেস্টর। সো এই যে 272 জন ইনভেস্টর, এবং আপনি শুনলেন যে কি প্র্যাকটিস হচ্ছে, কি পরিবর্তন হয়েছে রেগুলেটর হিসাবে, এই যে অভিযোগটা বা অনিয়ম বা হতে পারে যে কথাটা উঠেছে, এটা রেগুলেটর হিসাবে এখানে কার করণীয়, মানে সবাই বুঝতে পারতেছে না ব্যাপারটা নিয়ে, যে আসলে আমরা এটা কার কাছে বলবো এবং কার কি করণীয় আছে। নিয়ম মেনেই হয়েছে, যে নতুন আইন এটা নিয়ম মেনেই হয়েছে, কিন্তু নিয়ম মেনে হওয়ার পরেও প্রাইসটা যেখানে আসছে সেটা সবাই ধারণা করছে যে যৌক্তিক পর্যায়ে না। এ বিষয়ে আপনার মন্তব্যটা আমি জানতে চাই। না, এখানে তো যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের তো একটা কমিটমেন্ট আছে, তারা যেই প্রাইসটা কোট করেছে ওই প্রাইসে তাদেরকে কিনতে হচ্ছে, বা কাট অফ প্রাইসে কিনতে হচ্ছে, যে হোয়াট এভার। সুতরাং তাদের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট আছে, এখান থেকে প্রাইস কমে গেলে তাদেরও লস হবে। পুরো জিনিসটাই যে এই যে পরিবর্তনটা আসলো, আমার মনে হয় যে ডক্টর মিজান কিছুটা রাজ করেছে, যে 2010 সালে যে বুক বিল্ডিং প্রসেসটা ছিল, এটা বুক বিল্ডিং প্রসেসটা এসেছিল 2009-এ। এটাতে আরও বেশ একটা ইন্ডিকেটিভ প্রাইসের ব্যাপার ছিল। 2010-এ যখন সেকেন্ডারি মার্কেটটা সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলো, একটা বাবল সৃষ্টি হলো এবং অত্যন্ত চড়া দামে শেয়ার বিক্রি করা শুরু হলো, তো সেকেন্ডারি মার্কেট যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তখন প্রাইমারি মার্কেটের এই বুক বিল্ডিং প্রসেসটা কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন, এবং 2010 সালে সেটাই ঘটেছে। সেকেন্ডারি মার্কেটের ধারণা করেছে অনেকে যে হ্যাঁ এরকমই চলবে। কীভাবে একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এভাবে চিন্তা করলো আমি জানি না, কিন্তু বহু ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তখন এভাবেই চিন্তা করেছে এবং ওই দামের বেসিসে তারা প্রাইভেট প্লেসমেন্ট নিয়েছে। আই জাস্ট ডোন্ট নো, আই ওয়ান্ডার যে ওয়াই অ্যান্ড হাউ এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কুড ডু দ্যাট, বাট দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড। এবং এর ফলে কিন্তু পুরো যে বুক বিল্ডিং সিস্টেমটা আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছিল সাময়িকভাবে, এবং নতুনভাবে যেটা চেঞ্জ এসেছে যাতে করে এটা মিসইউজটা কম হয়, একটা শৃঙ্খলার মধ্যে আসতে পারে, এবং ইন্ডিকেটিভ প্রাইসটা উঠিয়ে দিয়ে যে কোনো প্রাইসে, অর্থাৎ ফেস ভ্যালুর উপরে যে কোনো প্রাইসে কোট করতে পারে। এবং যে ব্যক্তি 100টা, আমি ঠিক পরিষ্কার না, কারণ আমি অনেক ব্যাপারে হয়তো আপ টু ডেট না, যে 100টা কোট করলে সে তো 100টাই পাবে, সুতরাং তার ব্যক্তিগত কোনো লাভ তো হচ্ছে না, কারণ উপর থেকে যে 50 কোটি টাকার শেয়ার শেষ হতে হবে সেখানে কিন্তু তার কোনো ভূমিকা থাকছে না, 100 টাকার ভূমিকা কোনো থাকছে না। এটা আমাদের কাছে স্ট্রেঞ্জ লাগছে, কিন্তু তার এফেক্টটা কি এমন কিছু না। 50 কোটি টাকা, 40 কোটি টাকা, 30 কোটি টাকা হয়ে যখন আমার পুরো 50 কোটি টাকা যা পুরো হয়ে গেল, সেখানে আমার কাট অফ প্রাইস হলো এবং সেই দামে আমি বিক্রি করছি, এবং সেই দামে ওই 100টা প্রাইস পাবে। কিন্তু তবে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে, মনস্তাত্ত্বিক একটা এফেক্ট হতে পারে যে হ্যাঁ এর কোটেশন তো এত টাকা পর্যন্ত উঠেছে। তো সেই জিনিসটা আমার মনে হয় থ্রু এক্সপিরিয়েন্স তো সবাইকে শিখতে হবে, এসএসসিও থ্রু এক্সপিরিয়েন্স শিখবে, এবং আমার মনে হয় এমন একটা সিস্টেম করে দেওয়া উচিত যে মিনিমাম এত % কেনার একটা কমিটমেন্ট করতে হবে। যেমন প্রাইসের কমিটমেন্ট আছে, তেমনি একটা সংখ্যারও একটা মিনিমাম কমিটমেন্ট করা যেতে পারে। এটা এসএসসি চিন্তা করে হয়তো দেখতে পারেন। আর আপনি বললেন যে আইপিওটা আসার পরে জি, এই যে প্রাইভেট প্লেসমেন্ট, এটা লক ইন পিরিয়ড কতদিন থাকছে? মানে স্যার বুক বিল্ডিং এ যারা অ্যাটেন্ড করেছিল যারা বিডে করেছিল তাদের লক ইনটা থাকছে হচ্ছে 50% প্রথম দিনই ফ্রি হয়ে যাচ্ছে। 50% প্রথম দিনই আচ্ছা free বুঝলাম হয়ে আমি। আমাদের টেন্ডেন্সিটা আমার দেখা যাচ্ছে প্রায় আগেও দেখেছি, এখনও দেখেছি, ফিক্সড প্রাইস মেথডও দেখেছি, আমরা বুক বিল্ডিংও দেখেছি, যে একটা বাজারে আসলেই যে কোনো কারণেই হোক, হয়তো ম্যানিপুলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি জানি না, কিন্তু অস্বাভাবিকভাবে কিছুদিন দামটা বেড়ে যায়।
তো আমরা কিন্তু ওই অস্বাভাবিক দামে যে দরটা বেড়ে যায় সেই সময় এদেরকে এই প্রাইভেট প্লেসমেন্ট যারা নিয়েছেন তাদেরকে আমি 50% অফলোড করে দেওয়ার সুযোগ দিয়ে দিচ্ছি। তো সুতরাং আমার সেকেন্ড রেকমেন্ডেশন থাকবে এইখানে একটা রেস্ট্রিকশন নিয়ে আসা যে আমি প্রথমেই সাথে সাথে আমি অফলোড করে দিলাম আমার 50%, এখানে আমার মনে হয় লক ইন পিরিয়ড একটা থাকতে হবে এবং এই বিষয়টাও হয়তো এসিসি একটা চিন্তা করে দেখতে পারেন। সামগ্রিকভাবে একটা প্রথম অভিজ্ঞতা হয়েছে, আরও দু একটা অভিজ্ঞতা হওয়ার পরে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যারা রেগুলেটর, যারা এক্সচেঞ্জ আছেন এবং যারা এসব বিষয়ে বিশ্লেষণ করেন, আপনারা আছেন, সবাই মিলে কিভাবে এটাকে আরেকটু প্রথম দিন থেকে একটা পারফেকশন হবে এটা বলা উচিত না এবং এসিসিকে প্রথমে একটা সমালোচনার দিকে নিয়ে যাওয়া উচিত না। তাদেরও একটা অভিজ্ঞতা এবং তাদের একটা ইন্টেনশনটা তো ভালো। সুতরাং এই সব কিছু বিবেচনা করে আমার মনে হয় দুই তিনটা ইস্যু এভাবে যাওয়ার পরে তারা একটু বসে একটা রিভিউ করতে পারে যে কোথায় কোথায় আমাদের গ্রুপগুলো রয়ে গেছে, কি করে এটাকে আরেকটু ট্রান্সপারেন্ট করা যায়, কি করে এটাকে আরেকটু র্যাশনাল করা যায়। জি, আমি আসবো, যেহেতু আপনি একজন এলিজিবল ইনস্টিটিউশন, এই পার্টিকুলার ইস্যুর এই বিডিং প্রসেসটাকে আপনি এবং আপনার কলিগ আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে কোম্পানিটি অ্যাবসলিউট প্রাইস যদি চিন্তা করি আর কি 39 টাকা, আমি মাল্টিপলসের কথা বাদ দিলাম, তখন শুনে একটু হাই মনে হয়। কারণ হচ্ছে নর্মালি আইটি কোম্পানি তাদের যখন গ্রোথ প্রসপেক্ট তারা প্রসপেক্টাসে শো করেছে, এই ইয়েতে একটু মনে হয় যে একটু হাই, যেখানে আদার আইটি কোম্পানিগুলোর প্রাইস এর থেকে কম আছে লিস্টেড যেগুলো আছে। সো ডেফিনেটলি এলিজিবল ইনস্টিটিউশন ইনভেস্টর আসলে তারা তো চাবে যে আমি একটু ডিসকাউন্টেই এখানে পজিশনটা নেওয়ার জন্য, এটাই তার যে এক্সট্রা যে তার একটা অ্যাডভান্টেজ। তো সেই এক্সট্রা অ্যাডভান্টেজটা যদি না থাকে তো তখন কিন্তু অনেকেই উৎসাহিত বোধ করবে না পার্টিসিপেট করার জন্য। এবং আপনি যেটা টিটু ভাই বললেন যে মেজরিটি পার্টিসিপেশন আসলে কিন্তু নিচে ছিল, আমরা যদি ওয়েটেড এভারেজ প্রাইস করি তাহলে দেখবো যে প্রাইসটা কিন্তু আরো অনেক নিচেই হবে, 25-এর মতো হবে। তো আমি যেটা ভাবি যদি তাদের পি রেশিও চিন্তা করা হয়, তাদের যেটা এস্টিমেটেড ইপিএস 2016 এর জন্য, তাহলে 39 টাকাতে তাদের ইপিএসটা আসে 39 টাকা করে, যদি শেয়ারটা ইস্যু হয় 3 টাকার মতো আসে, সেইখানে পি মাল্টিপলটা হচ্ছে 13, সেই হিসাবে এটা খুব এক্সপেন্সিভ না। কিন্তু আমি যেটা বললাম যে এলিজিবল ইনভেস্টর আসলে চাবে যে তারা একটু ডিসকাউন্টেই একটা শেয়ারে পজিশন নেওয়ার জন্য, সেইখানে তার কতখানি আপসাইড থাকে এই ফান্ডটা বুক করে ফেলে, তো এটা একটা কোশ্চেন আসলে। জি, থ্যাংক ইউ। আমি ডক্টর মিজানের কাছে আসবো যে এই যে আমরা আলোচনা করছি যে এবং কিছুটা অভিযোগ আসছে প্রাইসটা একটু আপার লিমিটে, মানে হাইয়েস্ট লিমিটে এটা হয়েছে, এখানে অভিযোগ তোলার কোনো সুযোগ আছে নাকি বা ব্যবস্থা নেওয়ার কিছু সুযোগ আছে নাকি, বা আপনার অবজারভেশনটা কি? আমার কাছে জিনিসটা যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াটা অন্তর্ভুক্তিমূলক হয়নি। যে কাট অফ রেটটা সেট করা হয়েছে সেই কাট অফ রেটে মানে হায়ার এন্ডের প্রাইসগুলোকেই নেওয়া হয়েছে। আমার মনে হয় যে দ্যাট কুড বি মোর ইনক্লুসিভ প্রসেস যদি আমরা এটাকে মানে সমস্ত এলিজিবল বিডারদের কোটেশন প্রাইসটাকে, কোটেড প্রাইস যেটা ছিল, মানে যেটা দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ডান ফলোয়িং ওয়েটেড অ্যাভারেজ মেথড। যদি আমরা এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কোটেড প্রাইস ওয়েটেড বাই দ্য নাম্বার অফ শেয়ারস টু বি অ্যাপ্লাইড ফর, যদি আমরা একটা ওয়েটেড অ্যাভারেজ প্রাইস ক্যালকুলেট করতাম তাহলে ওই প্রাইসটা হয়তো লাইকলি টু বি মোর ফেয়ার ভ্যালু। এখন যেটা হয়েছে ইট ইজ গোয়িং টু দি আপার এন্ড। জি জি জি, আমি একটা দর্শকের ফোন আছে, আমি একটু দর্শকের ফোনে ফিরে যাচ্ছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম লালি। খুব ভালো লাগছে টিটু ভাইকে দেখে, অনেকদিন পরে এনটিভিতে দেখলাম, ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে এই ব্যাপারটা আপনি জানেন যে ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন অলরেডি টেক আপ করেছে এবং আজকে আমাদের এসিসির সাথে মিটিং হয়েছে। সেখানে এসিসিও কিন্তু খুব এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত এবং দে আর গোয়িং টু ফার্দার রেকটিফাই দিস রুল এবং আমরা একটা প্রস্তাবনা দিচ্ছি। আশা করছি যে আগামী বুক বিল্ডিং এর আগেই এই যে রুলটা আছে এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসবে এবং যে লুপ হোলস গুলো আছে আইনের ভিতরে থেকেই, কিন্তু যেটা আপনি শুরুতেই বলেছেন টিটু ভাই যে আইনের ভিতরে থেকেই জিনিসটা হয়েছে, বাট
কিছু লুপহোল থাকার কারণে কিন্তু এই সিচুয়েশন অ্যারাইজ করেছে। তো এই জিনিসটা অলরেডি আমরা একটা প্রস্তাবনা দিচ্ছি এবং এসিসি এগ্রি টু এমেন্ড দিস রুল, এবং আমরা আশা করছি যে আলোচনা হয়েছে তাতে আশা করছি যে খুব শিগগিরই বিফোর নেক্সট বুক বিল্ডিং কামস এই জিনিসটা রিজলভ হয়ে যাবে। সেইটা আপনার মাধ্যমে দর্শকদের জানানো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ। আহমেদ রশিদ লালী ছিলেন আমাদের সাথে, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা একটু ফারুক আহমেদ সিদ্দিকী সাহেবের কাছে যাব যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিয়েলাইজ করেছে যে এইখানে আরেকটু কারেকশন বা যেটা আপনি বলছিলেন যে অভিজ্ঞতা থেকে, তো এই যেটা হয়ে গেল, যারা এখানে বিট করলো বা যে বিনিয়োগকারীরা এটা পাবে, যে প্রাইসে পাবে, তাদের জন্য কি ফেয়ার হলো ব্যাপারটা? এবং সেই সাথে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, 272 জন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এটার জন্য বিট করলো, 21 জনের মতামতের রিফ্লেকশন এটা এক্সস্ট হয়ে গেল, এটার মধ্যে কি কোনো মানে খতিয়ে দেখার সুযোগ আছে কি না যে যারা বেট করলো তাদের সাথে ইস্যুয়ার বা ইস্যুয়ার কোম্পানি বা কোনো নেক্সাস আছে নাকি? এ বিষয়টা আপনি কিভাবে দেখেন? এ বিষয়ে যেটা হবে ভবিষ্যতে সেটা ঠিক আছে, এটাকে কি আর কোনোভাবে দেখার কোনো সুযোগ আছে কি? এটা এসএসসি বলতে পারবে আইনগত কি সুযোগ আছে কি না, কিন্তু আমার কমন সেন্স থেকে মনে হচ্ছে যে এটা হয়ে গেছে, আইন অনুযায়ী হয়ে গেছে। যেমনটি বললেন, আইনের মধ্যে হয়তো কোথাও কোথাও সমস্যা থাকতে পারে, কিন্তু আইন অনুযায়ী হয়েছে। সুতরাং এখানে আমার মনে হয় না এসএসসি খুব বেশি কিছু করতে পারবে। এখানে আমি বলবো যে যারা বিনিয়োগকারী তাদেরকে আর 10% কমে আইপিও প্রাইসটা ফিক্স করা হচ্ছে। ওয়েদার দ্যাট ইজ এনাফ। বিনিয়োগকারীকে, আমাদের বিনিয়োগকারীদেরকে একটা সমস্যা হচ্ছে যে একটা শেয়ার আইপিও আসলে এখানে ঝাঁপিয়ে পড়ে এবং 1 মাস 2 মাস 3 মাস দামটা সাংঘাতিক বেড়ে যায়, এবং সেই সুযোগে এই যারা কোট করেছে তারা 50% অফ করে দিয়ে প্রফিট নিয়ে চলে যেতে পারে। এখানে একটা বড় ধরনের দুর্বলতা আছে। এই জিনিসটা আমি বারবার বলছি, এই জিনিসটা স্টপ করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা বিনিয়োগ করছেন তাদের একটা দায়িত্ব আছে, তাদের বোঝা উচিত যে এটা একটু হাই সাইডেই এটা ডিটারমিন হয়েছে, প্রাইসটা ডিসকভারি হয়েছে, সুতরাং খুব বেশি দামে আমি যদি যাই তাহলে আমার লস হতে পারে। তার নিজস্ব বুদ্ধি বিবেচনা রাখা উচিত, এটা একটা সাইড। দ্বিতীয়টা, ডক্টর মিজান বোধহয় বলেছেন যে ওয়েটেড অ্যাভারেজ নিয়ে, যে 272টা বা যারা করেছেন প্রত্যেকে একটা ওয়েটেড অ্যাভারেজ, হুইচ উইল বি মাচ ফার বিলো আই বিলিভ। এখন এটা যদি সিস্টেম করা হয়, আমাদের দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যে যারা বিনিয়োগকারী তারা যেন ফেয়ার প্রাইস এটা পান এবং সেখান থেকে তারা যেন কিছু প্রফিট করতে পারেন, তাছাড়া তারা বাজারে কেন আইপিও তো আসবেন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনি যদি ভালো ভালো কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে নিয়ে আসতে চান তাহলে আপনাকে আইপিও প্রাইসিংটা ভালো দিতে হবে। আদারওয়াইজ যারা পুরনো কোম্পানি, যাদের এক্সেলেন্ট ট্র্যাক রেকর্ড আছে, এক্সেলেন্ট ইপিএস আছে, এক্সেলেন্ট ক্যাশ ফ্লো আছে, এনএভি আছে, তারা কেন বাজারে আসবে আনলেস দে গেট গুড প্রাইস ফর দেয়ার শেয়ার? এই দুইটা জিনিসটা কিন্তু মাঝে কিন্তু একটা সমন্বয় করতে হবে, একটা ব্যালেন্স করতে হবে, যাতে তারাও ফিল করে, এনকারেজ ফিল করে যে আমরা একটা মোটামুটি দাম পাবো, বাজারে আসি, একটা প্রায় আমরা ভালো মতো আমরা একটা ক্যাপিটাল তুলতে পারবো। আবার বিনিয়োগকারী যাতে এমন একটা মার্জিন থাকে যেখানে সে তার একটা প্রফিট পেতে পারে। তো আমরা যদি একেবারে ওয়েটেড অ্যাভারেজ করি তাহলে কিন্তু আর একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে আবার এখানে যেমন হাইয়েস্ট 3-4 জন বা 10 জন 12 জন মিলে একটা সিন্ডিকেট করে প্রাইস তুলে ফেললো, ওয়েটেড অ্যাভারেজ করলে আবার কিছু লোক একেবারে লো প্রাইস করে ওয়েটেড অ্যাভারেজটা নামিয়ে আনতে পারে। দ্যাট উইল অলসো বি আনফেয়ার টু দি এন্টারপ্রেনিয়র। তাহলে সে হয়তো প্রপার দামটা পাবে না, কারণ এন্টারপ্রেনিয়র যে দামটা পাচ্ছে সেটা কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে। সেকেন্ডারি মার্কেট যে ইনভেস্টররা যে দাম পাচ্ছে সেটা অবশ্যই না পেলে তো সেকেন্ডারি মার্কেট না থাকলে প্রাইমারি মার্কেট হবে না, তাদের পেতে হবে, কিন্তু সেটা ইনভেস্টমেন্টে যাচ্ছে না, সেটা মোস্টলি কনজামশনেই যাচ্ছে বলবো আমার ধারণা। সুতরাং একেবারে ঢালাওভাবে সবার ওয়েটেড অ্যাভারেজ না করে একটা মাঝামাঝি পর্যায়ে আসা যায় কি না, আমার মনে হয় এসএসসিগুলো বিবেচনা করতে পারে যে 50 কোটি টাকা আমি দিচ্ছি, ঠিক আছে, ফার্স্ট 100 crore আমি নিই বা 200 crore আমি নিই,
নিয়ে সেখানে একটা ওয়েটেড অ্যাভারেজ করি। মানে এতে আমি জাস্ট এটা অফ হ্যান্ড বললাম, এটা আমি কোনো চিন্তা ভাবনা করে বলেছি তা না। এটা একটা অফ হ্যান্ড আমার রিয়াকশন হলো। এসএসসি নিশ্চয়ই এটা সম্বন্ধে অনেক ভাবনা করছেন, আপনারা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করছেন, বাট অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইট কলস ফর রেশনালাইজেশন, এবং আরেকটু চিন্তা ভাবনা করে আরেকটু অ্যামেন্ডমেন্ট করাটা হয়তো প্রয়োজন হবে উভয়ের স্বার্থে। কিন্তু আমার বেসিক পয়েন্ট হচ্ছে এন্টারপ্রেনিউর স্বার্থও দেখতে হবে, আবার ইনভেস্টরের স্বার্থ দেখতে হবে, এর মাঝে একটা সমন্বয় করতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান, আপনি বলছিলেন যে ইনক্লুসিভ হয় নাই এবং ৭২-এর মধ্যে মাত্র ২০ জনের ওপিনিয়নটা রিফ্লেকশন আসছে, এবং আপনি কি মনে করেন যে হ্যাঁ ভবিষ্যতে তো এটার একটা পরিবর্তন আসবে? আমাদের একজন দর্শক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্রোকার অ্যাসোসিয়েশন আছে তার সভাপতি বললেন যে এসিসিও এটা কনসার্ন। এই ইস্যুটা কি আমরা এভাবেই শেষ করব, না এটা নিয়ে ফার্দার আপনার কোনো আছে? এটার সহজ সলিউশন আছে, সেটা হলো আমরা প্রত্যেকটি ভ্যালিড প্রাইসের একটা ডিস্ট্রিবিউশন দেখতে পারি। সাধারণত আমি মনে করি যদি ব্রড বেসড হয় সেই ডিস্ট্রিবিউশন নর্মাল হবে, বেল শেপড হবে। আমরা আউটলায়ারগুলোকে বাদ দিতে পারি, মানে টপ 5%, দি লোয়েস্ট 5%কে বাদ দিয়ে আমরা 90% যেটা ইন বিটুইন আছে সেই প্রাইসটাকে আমরা বিবেচনা করে একটা এলিজিবল ইন্ডিকেটিভ প্রাইসে, একটা ভ্যালিড ইন্ডিকেটিভ প্রাইসে যেতে পারি। দ্যাট উইল বি ব্রড বেসড এবং ইনক্লুসিভ। এখন যেটা হয়েছে যে সংখ্যাটা আমার মধ্যে আসছে যে পারহাপস আমরা টপ 50% প্রাইসকে বা টপ 30% প্রাইসকে নিয়েই একটা ইন্ডিকেটিভ প্রাইস দাঁড় করাচ্ছি, যেটা ওভারস্টেটেড হওয়ার একটা রিস্ক থেকে যায়। এখান থেকে এই রিস্ক হলে যেটা হয় যে আমরা বিনিয়োগকারীকে একটা লার্জার দ্যান ফেয়ার প্রাইস ইম্পোজ করে দিচ্ছি, এবং এই সম্ভাবনা ইস্যুয়ার কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে অথবা স্পন্সর শেয়ারহোল্ডারদের মধ্যেও একটা গ্রিড সৃষ্টি করবে, মানে টু গেট মোর ফান্ড দ্যান দে ডিজার্ভ অ্যান্ড টু মিসইউজ দিস ফান্ড। কারণ আইপিওর সবচেয়ে বড় উইকনেসটা হলো যে আইপিও থেকে সাধারণত রাইজিং মার্কেটে যখন ক্যাপিটাল রেইজিং করা হয় সেই ক্যাপিটালের রাইট ইউটিলাইজেশন করা হয় না, এবং বিভিন্নভাবে আমরা প্রকিউরমেন্টের মাধ্যমে বা প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাকুইজিশনের মাধ্যমে অথবা ইন দি ইউজ অফ ফান্ড আমরা দেখি যে টানেলিং অফ রিসোর্স হয়, এবং কর্পোরেট রিসোর্সের সদ্ব্যবহার না হওয়ার কারণে আইপিওতে আসার আগে যে প্রফিটেবিলিটি প্রমিস করা হয়েছিল, যে ফোরকাস্ট করা হয়েছিল, অ্যাকচুয়াল পারফরমেন্স এটা অনেক বিলোতে চলে যায়। আমরা দেখেছি গত 8 বছরে যে 150টা বা তার থেকে অধিক আইপিও আসছে, এর 80%-এর ক্ষেত্রেই মানে এই আনফর্চুনেট সত্যটাই প্রমাণিত হয়েছে যে তারা যে ফোরকাস্ট পারফরমেন্স, তারা যে প্রমিস পারফরমেন্সের কথা বলেছিল বিনিয়োগকারীদেরকে, অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট মানে হ্যাজ বিকাম ফার লেস দ্যান হোয়াট দে প্রমিসড। তো ওই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের আরও অনেকগুলো রিফর্মেরও প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল আমি বলবো যে আইপিও প্রাইসিং শুড বি ফেয়ার প্রাইস। সেটা আমি আন্ডার ভ্যালু করতে বলবো না, ওভার স্টেট করতে বলবো না, কারণ এ শেয়ার শুড বি ভ্যালুড অ্যাট দি রাইট প্রাইস। তাতে বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষিত হবে, তাতে কোম্পানি যারা আইপিওতে আসবে, যারা ক্যাপিটাল রেজ করতে চায় তাদের স্বার্থ সংরক্ষিত হবে। ইন দ্য সেম টাইম এতে করে ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু একটা অনেস্টি এবং ইন্টিগ্রিটির ব্যাপার থাকবে, যে তারা মানে ইট উইল বি ইজিয়ার টু এনফোর্স দেম যে তারা এই আইপিও মানি সঠিকভাবে সঠিক পারপাজে ব্যবহার করা হচ্ছে। এবং আর একটা এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমরা গত 7-8 বছরে যে কাজটা করেছি, উই অ্যালাউড কর্পোরেট ম্যানেজমেন্ট টু রেইজ ইকুইটি ক্যাপিটাল অনলি টু রিস্ট্রাকচার দেয়ার ক্যাপিটাল স্ট্রাকচার, মানে টু রিপে দি ডেট। মানে এতে করে আমরা বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছি, কারণ আমরা হ্যাঁ ডেট কমালে হয়তো there will be a certain change in income statement in terms of finance charges, কিন্তু একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আসে আইপিওতে থিঙ্কিং যে ওই কোম্পানি সে এক্সপ্যান্ড করবে, তার প্রফিটেবিলিটি ইমপ্রুভ করবে, তার টার্নওভারকে ইমপ্রুভ করবে এবং সে গ্রোথ অ্যাচিভ করবে। আমরা ওই কোম্পানিগুলো যারা আইপিও থেকে টাকা তুলে শুধু রিস্ট্রাকচারিং করছে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার, তারা কিন্তু টার্নওভার, আর্নিংস, অপারেটিং ইনকাম, ফ্রি ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লোতে কোনো পরিবর্তন আনতে পারেনি। এতে করে মার্কেটের লং টার্ম ডেভেলপমেন্ট ব্যাহত হয়। ধন্যবাদ আপনাকে। আমি একটু ইমরানের কাছে আসব যে বাইরের বেস্ট প্র্যাকটিসটা কি, বিকজ ইউ হ্যাভ নলেজ, যেহেতু ইউ আর প্র্যাকটিসিং ইট। আমরা বাইরের দেশে এই প্রাইসটা কিভাবে ডিসকভার হয় বা কিভাবে আসতেছে, এটার ব্যাপারে যদি ইফ ইউ গিভ ইউর ওপিনিয়ন। মোস্টলি যেটা দেখেছি যে আমাদের এখনকার যে প্র্যাকটিস এটা আসলে বাইরের প্র্যাকটিসের সাথে ম্যাচ করে। এখন স্যার যেটা বললেন যে আরেকটা ইস্যু যে এরকম আউটলায়ারগুলো বাদ দেওয়ার ইস্যুটা, এটা হয়তো বা থাকতে পারে, এটা আমি এতটা আসলে ডিটেল আমার জানা নেই ফাইনাল প্রাইস, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে বেশ একটা লজিক্যাল একটা জিনিস যে আউটলায়ারগুলোকে এক্সক্লুড করে ফেলা।
বাট আমাদের এখনকার যে প্রাইসটা, আমার যে প্রাইস ডিসকভারি প্রসেসটা, আমার কাছে মনে হয় এটা মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। যেটা এখানে এখন মেইন ইস্যু হচ্ছে মোটিভটা, যারা বিট করছে তাদের মোটিভটা কি। তারা যদি ট্রুলি বিলিভ করে যে না এটার প্রাইস 50 টাকায় হওয়া উচিত, 100 টাকায় হওয়া উচিত, এবং তাদের ভ্যালুয়েশন জাস্টিফাই করে, দেন দ্যাটস ফাইন। সেটা তাহলে তারা বিট, তাদের টাকা তারা বিনিয়োগ করবে, তারা করতেই পারে। এবং তারা যদি মনে করে এটা, আসলেই মনে করে এটা ফেয়ার ভ্যালু। কিন্তু যদি মোটিভ থাকে যে আমি হাই ভ্যালুতে করব, জাস্ট আমি ইস্যুটা লঞ্চ করে ফেলার জন্য, তখন সেটা আমার মনে হয় মেইন ইস্যু। এবং এটাই আমার মনে হয় রেগুলেটরের মেইন ভূমিকা হতে পারে, এটাকে খতিয়ে দেখা যে এটাতে যারা হাই রেঞ্জে যারা বিট করছে এখানে অন্য কোনো তাদের মোটিভ আছে কিনা। তো এটাই আমার কাছে মনে হয়। জি জি জি, আমি মোটিভে আসবো। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জিনিসটা খতিয়ে দেখছে। আমার মনে হয় যে এখনো এটা পাবলিক অফারিংয়ে যায় নাই। এই যে মোটিভের কথাটা মানে আসলো, বা যে অভিযোগগুলি আসতেছে এইটার ব্যাপারে আর কি, আপনি এ বিষয়ে কি মনে করেন? এই মুহূর্তে কি করণীয়, যে যারা এই প্রাইস মেকিং করেছে, যে গুটি কয়েক বিডার, তাদের ব্যাপারে কি ফার্দার কোনো মানে খতিয়ে দেখার সুযোগ আছে কিনা? না, ক্ষতি তো সবসময় দেখতেই পারে, কিন্তু এটা আইনের বর্তমানে যে আইনটা, এটা কোনো ব্যত্যয় ঘটেছে কিনা এটার প্রমাণ থাকতে হবে। শুধুমাত্র রিউমারের বেসিসে কোনো কিছু করা কোনো রেগুলেটরের পক্ষে সম্ভব নয়। হয়তো হয়েছে না, রিউমার না, কিন্তু স্যার যে জিনিসটা আমরা আপনাকে স্ট্যাটিস্টিক দিয়ে বলা হয়েছে যে 272টার যে বিডার ছিল এবং অ্যাভারেজ বিড ছিল অ্যারাউন্ড 25-এর মতো, মানে লেস দ্যান 10% বিডারই কিন্তু কাট অফ প্রাইসটা তৈরি করেছে 56 কোটি টাকার। সো মানে ওই জায়গাটায় না, ঠিক আছে। জি এখন এই যে 10%, বাকিটা আমি এখন বাদিয়ে দিচ্ছি, তার আশাই এই 10% যারা বিট করেছে, তারা কি অনেস্টলি মনে করে যে এই দামে কেনা সম্ভব, নাকি এসিসি কি প্রমাণ করতে পারে যে না এখানে কোনো একটা মোটিভ ছিল? খালি বললে তো হবে না যে মোটিভ ছিল। এটা কিন্তু আইনের ব্যাপার। আইনে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটা সিকিউরিটিজ ল বা আমাদের রুল ভঙ্গ করে সে একটা মোটিভেটেড করে এই দামটা না, বাড়িয়েছে। আমি স্যার ভঙ্গের আমরা কিন্তু যে জিনিসটা মানে যেহেতু এটা হয়ে গেছে, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে মানে বিনিয়োগকারীরা অন্তত এটাই আশ্বস্ত হতে পারে কিনা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইয়ের মাধ্যমে যে না উই হ্যাভ গন থ্রু দ্য থিং ডিউ প্রসেসে হয়েছে, এই এসুরেন্সটা কি দরকার আছে? সেটা তো অবশ্যই দরকার আছে। জি, ওইটাই আমি বলছি। সেটা অবশ্যই দরকার আছে। এসএসসি, আমি যেটা বলতে চাচ্ছি যে এসএসসি অবশ্যই এটা দেখবে যে কিভাবে হলো, কেন হলো, কোথাও কোনো গলদ ছিল কিনা, কোনো সমস্যা ছিল কিনা। দ্যাট ইজ সামথিং, এটা দেখতেই হবে। এবং যদি কোথাও গলদ থাকে সেটাকে রেকটিফাই করতে হবে, সেটাকে ভবিষ্যতে যেন এটা রিপিট না হয়, ইনভেস্টরদের স্বার্থ সংরক্ষণ হয়, সেটা অবশ্যই দেখা এসএসসির কর্তব্য। তবে এই যে আমি বলছি যে প্রমাণ করাটা হয়তো এটা বেশ কষ্টকর হতে পারে, কিন্তু ইন্ডিকেশন কিন্তু পাওয়া যাবে। জি জি ইন্ডিকেশন পাওয়া যাবে। সুতরাং সেই ইন্ডিকেশনের উপর নির্ভর করে ভবিষ্যতের জন্য সেই যেসব জায়গায় লুপহোলগুলো রয়ে গেছে সেগুলো বন্ধ করার চেষ্টা করা আমার মনে হয় প্রয়োজন। আমি একটু কমপ্লিমেন্ট করি স্যারের বক্তব্যের সাথে। যে রিস্কটা সৃষ্টি হয়েছে বা এরকম হতে পারে এরকম ক্ষেত্রে, সেটা হলো যে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা এলিজিবল, যারা পার্টিসিপেট করেছে, যেহেতু এ স্মল নাম্বার অফ সাকসেসফুল বিডার্স পার্টিসিপেটেড, এদের এই সক্ষমতার পিছনে কর্পোরেট ম্যানেজমেন্টের অথবা স্পন্সর শেয়ারহোল্ডারদের লিঙ্ক থাকার সম্ভাবনা সৃষ্টি হয়, এবং সেইটার দেখার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, এবং যেহেতু লিস্টেড হয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের, এইটা কিন্তু দেখার উপায় আছে যে তাদের এই বিনিয়োগ সক্ষমতার পিছনে তাদের যেমন অর্থায়নের সোর্সটা কি আছে। এখানে আমরা জানি ক্রস শেয়ার হোল্ডিং হয়, বেনামে আপনার অর্থায়ন হয়। যদি এমন হয়ে থাকে যে সাম মার্চেন্ট ব্যাংকস দে আর এম্পাওয়ার্ড টু মেক দি ফার্ম কমিটমেন্ট টু ইনভেস্ট ইন টু দি স্টক, এবং এই এম্পাওয়ারমেন্টের পিছনে এই কোম্পানির একটা যোগ সাহায্য যদি থেকে থাকে, তাহলে ইট উইল বি ইলিসিট, এবং সেই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস করার দায়িত্ব হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের। অ্যাবসলিউটলি এগ্রিড। সেটা তো আমরা এই কথাটাই বারবার বলছি যে এটা ইনভেস্টিগেশন করা উচিত, এটা দেখা উচিত এটার পিছনে কোনো রকম মোটিভ ছিল কিনা, কোনো ম্যানিপুলেটিভ প্রসেস ছিল কিনা, কোনো আর্টিফিশিয়ালি দাম বাড়ানো হয়েছে কিনা, কোনো বেনামিতে কেউ কিনেছে কিনা, বা ফান্ডটা কোথায় থেকে চ্যানেল হয়েছে। এটা তো পার্ট অফ দি ইনভেস্টিগেশন প্রসেস, এগুলো তো হতেই হবে। এবং এটা হওয়ার পরে যদি অভিযুক্ত কাউকে করা যায় প্রমাণিত সহ, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি না পাওয়া যায়, তাহলে অন্ততপক্ষে ভবিষ্যতে যাতে না হতে পারে সেই ধরনের ব্যবস্থা, আইনগত ব্যবস্থা করা উচিত,
যাতে করে ভবিষ্যতে যা আবার হয়েছে ভবিষ্যতে যেন না হতে পারে। জি, ধন্যবাদ। আমার মনে হয় এখানে এই একটা জিনিসও ভেবে দেখা দরকার যে এই প্রসেসগুলো জানি খুব টাইম কনজিউমিং না হয় এবং ট্রান্সপারেন্ট হয়, so যে Absolutely. ভালো কোম্পানিগুলো জানি আবার আশা থেকে ডিসকারেজ না হয়। আমরা কিন্তু সবসময় এই কথাটা আমি বারবার বলছি, জি, 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 এই জি। কথা বারবার বলতে শুনেন, যেখানে বারবার অনুরোধ করে কাউকে আনা যাচ্ছে না, সেখানে আপনাকে এটা বুঝতে হবে যে এন্টারপ্রেনিয়রের জন্য যদি এটা খুব ডিফিকাল্ট করে ফেলেন, সেখানেও ভালো কোম্পানি আসতে চাইবে না। কিন্তু কারণ এখন আমাদের যে মানি মার্কেটে অপশান আছে, ক্যাপিটাল মার্কেটে অপশান আছে, অ্যাজ ইউ নো মানি মার্কেটে এত বেশি লিকুইডিটি আছে, তারা এখন ক্লায়েন্ট খুঁজে বেড়াচ্ছে। সুতরাং তারা এত ঝামেলা না করে তাহলে মানি মার্কেটের দিকে চলে যাবে। জি, জি, জি। সো এখানে একটা খুব ডেলিকেট জিনিসটা, একটা এক্সট্রিম ভিউ করতে কোনো সময় কোনো নেওয়া উচিত সুযোগ না, নাই, কোনো জি, জি। সুযোগ নেই। তা আমরা চাবো যে ভালো বিনিয়োগকারীরা আসুক, যেহেতু আপনারা ফান্ড ম্যানেজ করেন, মানে এই ভালো বিনিয়োগকারীরা জানি কোনো প্রতিবন্ধকতা না আসে এবং ভালো ইস্যুগুলি আসে, এ ব্যাপারে আপনার সংক্ষিপ্ত একটা ওপিনিয়ন চাচ্ছি। যে এটা আসলে স্যার মেইনলি মোস্টলি কভার করেছে যে জিনিসটা ব্যালেন্স করাটা, এটাকে ঠিকমতো সমন্বয় করাটাই মূল বিষয়। যে ভালো বিনিয়োগকারী এবং ভালো কোম্পানি দুইটার মধ্যে আমার মনে হয় খুব সম্পর্কটা খুব বেশি। ভালো কোম্পানি যদি আসে তখন আরো ভালো বিনিয়োগকারী আসবে। বিশেষ করে আমরা ফরেন ফান্ড যেটা দেখি, ফরেন ফান্ড আমাদের দেশে যখন আসে তারা কিন্তু তাদের ইউনিভার্সটা দেখা যায় খুবই ছোট, 10টা স্টকের বেশি তারা তাদের কাছে লিস্ট থাকে না। তো এই কারণে কিন্তু তাদের ফরেন ফান্ডটাও ফ্লো ঠিক মতো হচ্ছে না। এবং এই যে 10টা স্টক আছে বেশিরভাগই মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের ফ্রি ফ্লোট শেয়ারও খুবই কম, 1% 2%। সো আমার যেটা মনে হয় যে এখানে রেগুলেটরেরও একটা ইয়ে করে দেওয়া উচিত যে ভালো কোম্পানিকে এনকারেজ করা যাতে তারা রাইট প্রাইসে আসতে পারে। অবশ্যই তারা দেখবেন যে এখানে কোনো কারচুপি হচ্ছে কিনা প্রাইস নিয়ে, কিন্তু একটা ফেয়ার ভ্যালুতে তারা আসে, যাতে সঠিক প্রসেসে সেটা এনশিওর করা এবং সেই সাথে ফ্রি ফ্লোটটাও এনশিওর করা, যে কোম্পানি যেন একটা মিনিমাম ফ্রি ফ্লোট নিয়ে আসে, জাস্ট ট্যাক্স অ্যাডভান্টেজের জন্য তারা 1% ফ্রি ফ্লোট নিয়ে Absolutely. লিস্টেড হয়ে ট্যাক্স বেনিফিটটা না নেয়। এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তো আমার মনে হয় এরকম একটা ক্যাপও করে দেওয়া উচিত। আর এটা যদি হয় ভালো বিনিয়োগকারী ইভেন্চুয়ালি ভালো কোম্পানি হলে আসবেই মার্কেটে, এটা ন্যাচারাল প্রসেস। ডক্টর মিজানের কাছে আসবো লাস্টলি আপনার কমেন্টের জন্য, যে ভালো স্টকগুলি মানে উদ্যোক্তাদেরকে মোটিভেট করে আনার জন্য আপনার কোনো কমেন্টস আছে কিনা? আমি বলবো যে এ চয়েস টু বিকাম লিস্টেড শুড বি মোর অ্যাট্রাকটিভ। বাংলাদেশে এই অ্যাট্রাকশনটা নেই। আমার লিস্টেড কোম্পানি ব্যাঙ্কগুলোকেও 40% রেটে ট্যাক্স দিতে হয়। আমার মনে হয় যে লিস্টেড কোম্পানিগুলোর জন্য, সেটা ব্যাংক এবং নন ব্যাংক, মানে এর ট্যাক্স রেটটাকে সিগনিফিকেন্টলি কাট ডাউন করে 25% রেটে নিয়ে আসলে মানে ভালো ভালো কোম্পানি তখন তারা লিস্টেড হতে আরও বেশি অ্যাট্রাক্টেড হবে এবং মার্কেটের ডেপনেস বাড়বে, ব্রেডথ বাড়বে। ইন দ্য সেম টাইম বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য আমি মনে করি যে এই যারা আইপিওতে আসতে চায় তাদের আর্থিক প্রতিবেদনের ইন্ডিপেন্ডেন্ট অডিটিং করানো দরকার বাই এ সিলেক্ট গ্রুপ অফ ফার্মস, নট বাই অল দি সিএ ফার্মস। দ্যার শুড বি এ লিস্ট অফ প্রিমিয়াম ফার্মস, 4-5টা যারা ভালো প্র্যাকটিস করে তাদেরকে দিয়েই থরো ইন্ডিপেন্ডেন্ট কর্পোরেট গভর্নেন্স এবং ফাইন্যান্সিয়াল অডিট করিয়ে এদের ওই ইপিএস, এদের এনএভি, এদের আর্থিক প্রতিবেদনের রিলায়েবিলিটি এবং রিলেভেন্সকে যাচাই করে নিতে হবে। জি, ধন্যবাদ। লাস্ট কমেন্ট জানতে চাচ্ছি স্যার আপনার কাছে, আপনি দায়িত্বে ছিলেন, কিভাবে এই মার্কেটের ডেপথ বাড়ানোর জন্য মাল্টিন্যাশনাল কোম্পানি সহ কি ইনসেনটিভ দিলে আপনি মনে করেন, সামনে বাজেটও আসতেছে, কি ধরনের ইনসেনটিভ দিলে এই প্রফিটেবল ভালো কোম্পানিগুলি পুঁজিবাজারে নিয়ে আসা যেতে পারে? আমার মনে হয় না যে খুব ইনসেনটিভ দিয়ে খুব বেশি লাভ হবে বাজেটের মাধ্যমে। আমাদের ট্যাক্স বেনিফিটের ইম্প্যাক্ট অন অন শেয়ার মার্কেট খুব একটা বেশি না। ব্যাংকের কথা বলেছে 40%, হ্যাঁ এটা ইজ আনফেয়ার। যে অন্যান্য জায়গায় কম লিস্টেড কোম্পানি ব্যাংকে 40% আমরা নামাচ্ছি, বা মোবাইল কোম্পানি যেটা টেলিকম কোম্পানিগুলো আরও বেশি। আমাদের ব্যাংকগুলো কিন্তু আসছে, তারা আসতে বাধ্যের জন্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট। একদিকে রেগুলেটরি রিকোয়ারমেন্ট করে আমি বাধ্য করছি, আবার তাদেরকে 40% আমি ট্যাক্স করছি। বিশেষ করে এখন ব্যাংকের যে অবস্থা, এই জিনিসটা অবশ্যই আমি এগ্রি করি, রিভিউ করা উচিত এবং সমস্ত লিস্টেড কোম্পানিকে একইভাবে ট্রিটমেন্ট করা উচিত। এই যে আমাদের কোম্পানিকে কর্পোরেট সেক্টরে এত ধরনের রেট, এত ধরনের কন্ডিশন, এটা আমার মনে হয় দুনিয়ায় কোথাও নাই। কর্পোরেট রেট স্ট্রাকচার সব জায়গায় খুব সিম্পল হয়। এখানে এই কমপ্লিকেশনগুলো কেন করা হয়েছে আমি এটা বুঝতে পারি না। আর ভালো কোম্পানিকে যেটা বলছেন, ভালো কোম্পানি কখন আসবে, যেটা মাল্টিন্যাশনাল কখন আসবে, যখন
এক আসবে যে যখন তারা ইনভেস্ট করতে চাইবে, তাদের ক্যাপিটাল প্রয়োজন হবে, অর্থাৎ তারা যখন এক্সপানশনে যাবে। সেটা তো হচ্ছে না। জি, আমাদের সময় শেষ, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ দিচ্ছি আমি আজকে প্যানেলের আলোচনাবৃন্দ। দর্শক, সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটি সহ পুঁজিবাজারের সব খবর জানতে লগ ইন করুন এনটিভির অনলাইনে ntvbd.com এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার এই অনুষ্ঠানে চলবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।